আজকের ক্লাসে আলোচনা করা হবে ভারতের স্বাভাবিক উদ্ভিদ এবং প্রথম যে ক্লাস তাতে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমে স্বাভাবিক উদ্ভিদ কী না, স্বাভাবিক উদ্ভিদ হলো যে মানুষের সাহায্য ছাড়া আপনা আপনিভাবে প্রাকৃতিক পরিবেশে যেসব গাছপালা গড়ে ওঠে সেটাই হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। ভারতে স্বাভাবিক উদ্ভিদকে প্রায় পাঁচ ভাগে ভাগ করা হয়। ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় মরু উদ্ভিদ, পার্বত্য অঞ্চলের উদ্ভিদ এবং ম্যানগ্রোভ অরণ্য। তো প্রত্যেকটা স্বাভাবিক উদ্ভিদকে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব এবং প্রথমেই আমরা দেখো ভাগটাকে আরেকবার দেখে নিই যে জলবায়ু অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং ভূপ্রকৃতি ও মৃত্তিকা ইত্যাদি তারতম্যে নানা রকম স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। এগুলো হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট, ক্রান্তীয় মরু উদ্ভিদ, ট্রপিক্যাল ডেজার্ট ফরেস্ট, পার্বত্য উদ্ভিদ মাউন্টেন ফরেস্ট, আর ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ ফরেস্ট, এটা লবণাম্ব উদ্ভিদও বলা হয়। তো প্রথমেই দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদের যে ভাগটা এখানে লক্ষ্য করো, দেখো এইটা হচ্ছে পার্বত্য উদ্ভিদ, শুধু এই পোর্শনে নয়, আপার হিমালয় এবং এই দেখো এখানটাও রয়েছে এবং তারপরে লোয়ার হিমালয় অর্থাৎ এই পোর্শনটা, এইগুলো হচ্ছে পুরোটাই পার্বত্য উদ্ভিদ। তারপরে দেখো এই যে মাঝের যে অংশটা রয়েছে এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, এই পুরো এই অংশটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। আর এই যে সবুজ যে অংশটা রয়েছে এটা হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, এই অংশটা, এবং এখানেও রয়েছে কিছুটা ক্রান্তীয় চিরহরিত পশ্চিমঘাট পর্বতে পশ্চিম অঞ্চলে, এবং এই অংশেও রয়েছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। আর ক্রান্তীয় মরু উদ্ভিদ হচ্ছে এইটা, এই পোর্শনটা পুরোটা ক্রান্তীয় মরু উদ্ভিদ, আর এখানেও ক্রান্তীয় মরু উদ্ভিদের কিছুটা পোর্শন দেখা যায়। আর সেটা হচ্ছে যে ম্যানগ্রোভ অরণ্য, পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য বা বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন, যে সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যটা ভারত এবং বাংলাদেশে অবস্থিত। এবং এছাড়াও উড়িষ্যার বিশেষ করে ভিতরকণিকা, তাছাড়াও আরও অন্যান্য জায়গাতেও দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য। প্রত্যেকটা স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করব। প্রথমেই দেখো ক্রান্তীয় চিরহরিত অরণ্য, চিরহরিত শব্দটার মধ্যেই দেখো সারা বছর সবুজ থাকে। চিরহরিত মানে হচ্ছে যে সব উদ্ভিদ সারা বছর সবুজ থাকে, অর্থাৎ যেসব গাছের পাতা বছরে কোনো সময়ই ঝরে পড়ে না। ভারতের যেসব স্থানে বার্ষিক গড় বৃষ্টিপাত 200 সেমির বেশি, গড় উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্রতার পরিমাণ 80% বেশি এবং বছরে 8 থেকে 10 মাস জলবায়ু আর্দ্র থাকে, অর্থাৎ এটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের গড়ে ওঠার বা তৈরি হওয়ার অনুকূল পরিবেশ। সেখানে এই ধরনের উদ্ভিদ জন্মায়। এই ধরনের গাছের পাতাগুলি সারা বছর সবুজ থাকে বলে তাই একে চিরসবুজ বা চিরহরিত অরণ্য বলে। পাশের ছবিটাকে লক্ষ্য করো, সারা বছর এখানে গাছের পাতাগুলো সবুজ থাকে, অর্থাৎ বছরে কোনো সময়ে পাতা ঝরে যায় না। এবং ক্রান্তীয় চিরহরিত অরণ্য যেখানে জন্মায় সেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 সেমি বেশি হয়। এখানে ছবিটা লক্ষ্য করো, দেখো এই যে অংশটা এটা হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, এটাও ক্রান্তীয় চিরসবুজ, এবং এই পুরো পোর্শনটাই হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। এখানে দুটো স্বাভাবিক উদ্ভিদ দেখানো রয়েছে, একটা হচ্ছে পার্বত্য অরণ্য আর একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। তো এইটাকে আমি আলাদাভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে এই অংশগুলোতে ভারতবর্ষে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, অর্থাৎ এই অংশের গাছের পাতাগুলো সারা বছর সবুজ থাকে। প্রথমে এবার দেখো আঞ্চলিক বন্টন, অর্থাৎ কোথায় কোথায় দেখা যায় ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এই অংশ হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ অরণ্য। এছাড়াও দেখো পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢাল, উত্তর পূর্বে রাজ্যসমূহ বিশেষ করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, মানে উত্তর পূর্ব ভারতে পুরো অংশেই দেখা যায়। এবং ভারতের ভূমিভাগের প্রায় 12% অঞ্চল ক্রান্তীয় চিরহরিত অরণ্যে ঢাকা। এর বৈশিষ্ট্য কী না, চিরসবুজ, অর্থাৎ সারা বছর অধিক বৃষ্টিপাত, উষ্ণতম আর্দ্রতার প্রভাবে এখানকার গাছের পাতাগুলো চিরসবুজ থাকে। আরও বড় যেটা যে এই অংশের অর্থাৎ ক্রান্তীয় চিরহরিত অরণ্যে গাছের পাতা কোনো সময় ঝরে পড়ে না। আর এই অঞ্চলের পাতাগুলো অর্থাৎ এখানকার গাছগুলো অত্যন্ত ঘনত্বযুক্ত হয় এবং গাছগুলো অত্যন্ত লম্বা, এবং এই গাছের ছাল অত্যন্ত মসৃণ হয়
এবং কোনো কোনো 35 থেকে 40 মিটার উচ্চতা হয়, কোনো কোনো সময় সেটা 60 মিটারও উচ্চতা দাঁড়ায়। এবং এই চিরসবুজ অরণ্যে স্তর দেখা যায়, মানে গাছের পাতাগুলো এত লম্বা, এত চওড়া হয় যে সূর্যের আলো ভেদ করে নিচের দিকে এসে পৌঁছাতে পারে না। ফলে ক্রান্তীয় চিরহরিত অরণ্য যেখানে দেখা যায় তার নিচের দিকে সূর্যের আলো না পৌঁছানোর জন্য ওই অংশ স্যাঁতসেঁতে থাকে এবং নিচের দিকে লতাগুল্ম জাতীয় লতাগুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। এছাড়াও যেটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে চিরসবুজ উদ্ভিদে ক্যানোপি বা চাঁদোয়া স্তর দেখা যায়। হ্যাঁ, এবং ক্রান্তীয় চিরহরিত অরণ্যে কয়েকটা স্তরে গাছপালাগুলো গড়ে ওঠে ও স্তর অনুযায়ী। আর যেটা সেখানে দেখো ঘনত্ব বেশি, অর্থাৎ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া, শ্বসন এবং পুষ্পায়ন, অর্থাৎ সারা বছর গাছে ফল ফুল ইত্যাদি ভালোভাবে থাকে, এই জন্য উদ্ভিদের বৃদ্ধি সর্বোচ্চ হয়। এটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্য। ব্যবহার দেখো, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের কয়েকটা গাছ যেমন রবার, রোজউড, আয়রনউড, মেহগিনি, বাঁশ, বেত, শিশু, এবনি ইত্যাদি। এবং প্রত্যেকটা যদি আলাদা আলাদাভাবে আমরা ব্যবহার লক্ষ্য করি তাহলে দেখবে রাবার, বিশেষ করে রবার গাছের রস থেকে রবার উৎপন্ন হয় যা টায়ার টিউব তৈরিতে ব্যবহৃত হয়। রোজউড ও আয়রনউড এই গাছের কাঠ অত্যন্ত শক্ত বলে বাস এবং ট্রাকের কাঠামো এবং পাটাতন তৈরিতে কাজে লাগে। তারপর দেখো মেহগিনি, আমরা এই গাছটার নাম খুবই শুনেছি, বিশেষ করে আসবাব নির্মাণে এই কাঠ সব থেকে ব্যবহৃত, অর্থাৎ আমাদের ঘরের প্রয়োজনে খাট থেকে আলমারি, অর্থাৎ আলমারি থেকে শুরু করে শোকেস, বিভিন্ন আমাদের প্রয়োজনীয় যে আসবাব সমস্ত কিছু মেহগিনি থেকে তৈরি হয় এবং এর কদর খুব বেশি। এছাড়া দেখো বাঁশ ও বেত, বন থেকে পাওয়া বাঁশ ও বেত যা স্থানীয় কুটির শিল্পে ব্যবহৃত হয়। বিশেষ করে দেখবে অত্যন্ত সুন্দর সুন্দর চেয়ার, টেবিল এবং জলযান ইত্যাদি এই জিনিস থেকে তৈরি হয়। এবং বাঁশ থেকে ঘরে সাজিয়ে রাখা কুটির শিল্প, অর্থাৎ বিভিন্ন রকম জিনিস তৈরি হয় যেগুলো আমরা ঘরে সাজিয়ে রাখতে পারি। এবং বেত থেকে বিভিন্ন কী বলে কুটির শিল্প জাতীয় জিনিস তৈরি হয়। এছাড়া শিশু, এবনি এইসব গাছের কাঠ থেকে খুব সুন্দর সুন্দর গৃহ নির্মাণ সামগ্রী তৈরি হয়। এখানে দেখো কয়েকটা ছবির মাধ্যমে চিরগোধূলি অঞ্চল, অর্থাৎ ক্রান্তীয় চিরহরিত অঞ্চলে গাছের ঘনত্ব অত্যন্ত বেশি হয় বলে সূর্যের আলো একদম নিচে এসে প্রবেশ করতে পারে না, সেই জন্য এই অঞ্চলকে বলা হয় চিরগোধূলির অঞ্চল। এবং এখানে খুব ভালো করে লক্ষ্য করো, দেখো চিরহরিত অরণ্যের উপরিভাগে সৃষ্ট হচ্ছে চাঁদোয়া, মানে এই যে স্তরটা নিচে সূর্যের আলোটাকে প্রবেশ করতে দেয় না। আর এখানেও লক্ষ্য করো, দেখো পার্বত্য অঞ্চলে কীভাবে স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ ক্রান্তীয় চিরহরিত অরণ্য গড়ে উঠেছে, পার্বত্য অঞ্চলে পাদদেশে গড়ে উঠেছে। এবং এই অ্যানিমেশনের মাধ্যমে দেখো যে এই স্বাভাবিক উদ্ভিদের ঘনত্ব কত বেশি। এবার এখানে দেখো একসঙ্গে চার্ট আকারে বা ছক আকারে দেওয়া হয়েছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য গড়ে ওঠার অনুকূল পরিবেশ থেকে শুরু করে আঞ্চলিক বন্টন, ব্যবহার এবং বৈশিষ্ট্য, যাতে তোমাদের সহজে মনে রাখতে পারো সেই জন্য এই ছকটাকে তৈরি করা হয়েছে। একইভাবে দেখো যে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের যদি অনুকূল পরিবেশ দেখি তাহলে বৃষ্টিপাত, গড় বার্ষিক বৃষ্টিপাত 200 সেমির বেশি, গড় উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্রতা পরিমাণ 80% বেশি এবং বছরে 8 থেকে 10 মাস জলবায়ু আর্দ্র থাকে, সেখানে ক্রান্তীয় চিরহরিত অরণ্য গড়ে ওঠে এবং একে চিরসবুজ বা চিরহরিত অরণ্য বলা হয়। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে সমৃদ্ধ ক্রান্তীয় চিরহরিত অরণ্য। এবং ভারতের টোটাল যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে তার প্রায় 12% অঞ্চল ক্রান্তীয় চিরহরিত অরণ্যে ঢাকা। এবং তোমরা ব্যবহারগুলোও দেখবে, তার সঙ্গে বৈশিষ্ট্যগুলোও লক্ষ্য করবে। এরপরের যেটা গুরুত্বপূর্ণ স্বাভাবিক উদ্ভিদ সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। দেখো এখানেও এই নামের সঙ্গে যুক্ত আছে। পর্ণমোচী মানে কি? বছরের কোনো একটা সময়ে, অর্থাৎ বিশেষ করে শুষ্ক সময়ে বা শীত ঋতুতে গাছের পাতা ঝরিয়ে দেয় এবং বর্ষা ঋতুতে নতুন করে গাছের পাতা বের হয়। এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। দেখো এই অরণ্যটা ভারতের সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, ক্রান্তীয়, অর্থাৎ ভারতের সর্বাধিক বিস্তৃত অরণ্য হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। এবং ক্রান্তীয় পর্ণমোচী গড়ে ওঠার অনুকূল পরিবেশ কি না, ভারতের যে সকল স্থানে বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 200 সেমি, বৃষ্টির বেশিরভাগ ঘটে বর্ষাকালে, গ্রীষ্মকালে গড় উষ্ণতা 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও শীতকালে তাপমাত্রা হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্রতা থাকে গড়ে 60 থেকে 70%, সেখানে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বা উদ্ভিদ জন্মায়। বিশেষ গুরুত্বপূর্ণ কি না, গ্রীষ্মের আগে বা বসন্তে গাছগুলির সমস্ত পাতা ঝরে যায়
সেই জন্য একে বলা হয় পর্ণমোচী অরণ্য বা মৌসুমী অরণ্য। এবং বর্ষার সময় আবার নতুন করে গাছের পাতা বের হয়। এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। এখানে দেখো খুব ভালো করে লক্ষ্য করে দেখো, ভারতের ম্যাক্সিমাম পোর্শনে এই যে সবুজ অংশটা বরাবর রয়েছে, এই পুরো অংশ বরাবর ভারতে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। ভালো করে ম্যাপে লক্ষ্য করো, দেখো ভারতের বেশিরভাগ অংশে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। দেখো কোথায় কোথায় দেখা যায় বা আঞ্চলিক বন্টন: অসম অববাহিকা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, দাক্ষিণাত্য মালভূমির মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক প্রভৃতি অংশে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। আর গোটা ভারতবর্ষে যে স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তার মধ্যে 65% হচ্ছে পর্ণমোচী অরণ্য, এবং এই অরণ্য আয়তন সবচেয়ে বেশি। বৈশিষ্ট্য কি না, পত্রমোচন। দেখো প্রথমে যে শুষ্ক ঋতুতে গাছগুলি জলের অভাব বোধ করে, তাই অভিযোজন করার জন্য প্রচ্ছেদন দ্বারা জল যাতে বাইরে না যায়, তাই উদ্ভিদ বসন্তকালে তাদের পাতা ঝরিয়ে ফেলে, আর বর্ষাকালে নতুন করে পাতা ভরে যায়। দ্বিতীয়ত হচ্ছে স্তর। এই উদ্ভিদে দেখো দুটো স্তর দেখা যায়। সবচেয়ে উঁচু স্তর হচ্ছে 25 থেকে 50 মিটার পর্যন্ত হয়, আর এর নিচের দিকে লতা গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। এবং অবস্থান কি না, কোনো কোনো অঞ্চলে একই উদ্ভিদ প্রজাতি, বিশেষ করে শাল, সেগুন, সমাজ দেখা যায়, এবং অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদ এই কী বলে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে দেখা যায়। এছাড়াও যেটা হচ্ছে যে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের গাছের ছাল অত্যন্ত এবড়ো খেবড়ো, মানে মসৃণ নয়, অর্থাৎ অমসৃণ, এবং গাছগুলো অত্যন্ত শক্ত, এবং গাছের গুঁড়িগুলো অত্যন্ত মোটা হয় ইত্যাদি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ব্যবহার দেখো: শাল, সেগুন, শিমুল, পাম, মহুয়া, হরিতকি, নিম, পলাশ, আম, জাম, কাঁঠাল এখানকার প্রধান উদ্ভিদ। এই উদ্ভিদের ব্যবহারগুলি হচ্ছে, তোমরা জানো খুব ভালো করে যে শাল এবং সেগুন অত্যন্ত মূল্যবান উদ্ভিদ। বিশেষ করে বিভিন্ন ধরনের নির্মাণ শিল্প, আসবাবপত্র, যানবাহন ইত্যাদি ক্ষেত্রে শাল এবং সেগুন গাছের ব্যবহার অত্যন্ত বেশি। এছাড়াও দেখো পাম এবং মহুয়া, এই উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়। তোমরা দেখবে পাম তেলের কথা প্রায় শুনেছ। এছাড়াও দেখবে হরিতকি ও নিম, এই হরিতকি অত্যন্ত ঔষধ হিসেবে ব্যবহার হয়, এবং নিম থেকেও এগুলো ঔষধ হিসেবে ব্যবহার হয়। দেখো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কি একসঙ্গে ছকের আকারে একইভাবে দেওয়া আছে, যে এখানে অনুকূল পরিবেশ, অর্থাৎ এর তাপমাত্রা কত লাগে, বৃষ্টিপাত কীরকম লাগে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কীরকম লাগে, এবং গ্রীষ্মকালে তাপমাত্রা কেমন থাকে, শীতকালে তাপমাত্রা কেমন থাকে, কেন একে পর্ণমোচী অরণ্য বলা হয়, বা এর অপর নাম হচ্ছে মৌসুমী অরণ্য, এবং ভারতের কোথায় কোথায় পর্ণমোচী অরণ্য দেখা যায়, আর কত শতাংশ স্থান জুড়ে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য ভারতবর্ষে অবস্থান করছে সে সম্পর্কে জান। তারপরে যেটা হচ্ছে যে ক্রান্তীয় পর্ণমোচীর ব্যবহার, আর হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের শ্রেণীবিভাগ। তোমরা জানো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, আর একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী অরণ্য। এখানে তোমরা ছকের মাধ্যমে লক্ষ্য করো, তবে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে না, পর্ণমোচী অরণ্য অঞ্চলে যেখানে বার্ষিক গড় বৃষ্টি 100 থেকে 200 সেমি, আর্দ্রতা বেশি, সেখানে গাছগুলি ঘনত্ব তুলনামূলক বেশি এবং দৈর্ঘ্য বেশি, সেখানকার উদ্ভিদগুলো হলো আর্দ্র পর্ণমোচী শ্রেণী। এবং ভারতে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ 37%। অপরপক্ষে শুষ্ক পর্ণমোচী অরণ্য দেখো, যেখানে গড় বৃষ্টি 50 থেকে 100 সেমি এবং শুষ্কতা মাত্রা বেশি, সেখানে গাছের ঘনত্ব যেমন কম, দৈর্ঘ্যও কম, বিশেষ করে 10 মিটার মতো দৈর্ঘ্য হয়। সেই সমস্ত স্থানে যে উদ্ভিদগুলো সেগুলো হচ্ছে শুষ্ক পর্ণমোচী শ্রেণীর উদ্ভিদ। এবং ভারতের ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যের পরিমাণ হচ্ছে 28.6%। দেখো আর্দ্র পর্ণমোচী এবং শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, যেখানে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের গড়ে ওঠার পরিবেশ, গড় বৃষ্টিপাত 100 থেকে 200 সেমি, গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্দ্রতা 60 থেকে 75%, আর আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল যেখানে বিরাজ করে সেখানে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ জন্মায়। অপরপক্ষে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ দেখো, গড় বৃষ্টিপাত 50 থেকে 100 সেমি, গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আর্দ্রতা 60%-এর কম, সেখানে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ জন্মায়।
এবার হচ্ছে আঞ্চলিক বন্টন। আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ কোথায় কোথায় দেখা যায়? অসম সমভূমি, পশ্চিমবঙ্গ সমভূমি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, ছোটনাগপুর মালভূমি, তরাই ডুয়ার্স অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ কোথায় দেখা যায়? না বিহারের পশ্চিমাংশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর পশ্চিমাংশ। এবার দেখো আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ কোনগুলো? না শাল, সেগুন, বাদাম, কোকো, মহুয়া, জারুল, কুসুম, আম, জাম, তেঁতুল, বাঁশ প্রভৃতি। আর শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ কেন্দু, খয়ের, পলাশ, বেল, কুল, কোকো, রিঠা, নিম, ঘাস ইত্যাদি হচ্ছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ ব্যবহার কি? আসবাবপত্র তৈরিতে, রেলের কামরা তৈরি করার কাজে, স্লিপার তৈরির কাজে, যদিও বর্তমানে আর রেলের স্লিপার তৈরি তে কাঠ ব্যবহার করা হয় না। নৌকা তৈরিতে, বাসগৃহ নির্মাণে, জ্বালানির কাজে, আঠা, মধু, মোম, ধুনো, লাক্ষা প্রভৃতি দ্রব্য সংগ্রহে আর কুটির শিল্পে ব্যবহার করা হয়। অপরপক্ষে শুষ্ক পর্ণমোচীর ব্যবহার আসবাবপত্র নির্মাণ, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সুগন্ধি তেল, আঠা দিয়ে ধূপ, তারপর হচ্ছে ধূপ, ধুনো, শাল, পাতার থালা ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য কি? না নির্দিষ্ট ঋতুতে গাছপাতা ঝরিয়ে দেয়। দ্বিতীয় অপর বৈশিষ্ট্য, একই প্রজাতির উদ্ভিদের সমাবেশ লক্ষ্য করা যায়। পরের বৈশিষ্ট্য, গাছের উচ্চতা 25 থেকে 60 মিটার হয়। বর্ষবলয় বিশিষ্ট এই বৃক্ষগুলি কাঠ অত্যন্ত শক্ত ও মূল্যবান হয়। আর অধিকাংশ গাছের ছাল পুরু এবং অমসৃণ হয়। অপরপর শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য, না গাছগুলি বিক্ষিপ্তভাবে থাকে, শীতকালে পাতা ঝরে যায়, আর উদ্ভিদের উচ্চতা 10 থেকে 15 মিটার হয়। তাহলে এই ছিল পর্ণমোচী অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ সম্পর্কে বর্ণনা। এবার তুমি ছবিটাকে লক্ষ্য করো, দেখো ধুধু প্রান্তর এবং মরুভূমি, বিশেষ করে বালিপ্রবণ অঞ্চল, এখানে কিছু কাঁটা ঝোপঝাড় জাতীয় গাছপালা জন্মায়। দেখো এটা হচ্ছে ক্রান্তীয় মরু উদ্ভিদ। ভারতের যেসব অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 50 সেমি, উষ্ণতা খুব বেশি, বিশেষ করে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আর্দ্রতাও খুবই কম, বাষ্পীয়নের হার বেশি, সেখানে এই উদ্ভিদ জন্মায়। এবং এই উদ্ভিদ জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ নামেও পরিচিত। দেখো কোথায় কোথায় দেখা যায়? বিশেষ করে রাজস্থানের থর মরুভূমি এবং তার সংলগ্ন গুজরাট, পাঞ্জাবের মরুভূমি অঞ্চলে এই ধরনের উদ্ভিদ গড়ে উঠেছে। আর দাক্ষিণাত্য মালভূমি, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের সংকীর্ণ অংশে অন্য দেখা যায়। বৈশিষ্ট্য কি? প্রথমত হচ্ছে ক্যাকটাস উদ্ভিদ। যেহেতু বৃষ্টিপাত খুবই কম বলে বাষ্পমোচন রোধ করতে উদ্ভিদের পাতাগুলি খুব ছোট এবং কাঁটায় পরিণত হয়, তাই এই উদ্ভিদগুলিকে ক্যাকটাস উদ্ভিদ বলে। আর কি না বিক্ষিপ্ত অবস্থান, এই উদ্ভিদগুলো ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। দীর্ঘ শিকড়, যেহেতু মাটির গভীর থেকে জল সংগ্রহ করে, তাই শিকড়গুলো অনেক গভীরে প্রবেশ করে। কারণ মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম বা কয়েক বছর বৃষ্টিপাত হয় না বললেই চলে। সেই জন্য এই অঞ্চলে যে গাছপালাগুলো দেখা যায় সেগুলো অত্যন্ত মাটির গভীরে শিকড় প্রবেশ করে সেখান থেকে জল সংগ্রহ করে। আর পাতা, উদ্ভিদের পাতা থাকে না, থাকলেও পাতা সরু এবং ছোট মোমের প্রলেপযুক্ত, কারণ পরবর্তী সময় পাতাগুলো কাঁটায় পরিণত হয়। ব্যবহার দেখো এখানে ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর, বিভিন্ন ঘাস যা প্রাণী এবং পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। দেখো ক্রান্তীয় মরু অঞ্চল একইভাবে তোমাদেরকে ছকের আকারে দেওয়া আছে যে কী বলে ক্রান্তীয় মরু উদ্ভিদ যেখানে জন্মায় সেখানে অনুকূল পরিবেশ কীরকম, বার্ষিক বৃষ্টিপাত থেকে শুরু করে উষ্ণতা, আর্দ্রতা এবং বাষ্পীয়নের হার খুব বেশি। আর আঞ্চলিক বন্টন অর্থাৎ কোথায় কোথায় ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখা যায়। অপর বৈশিষ্ট্য, অপর যেটা হচ্ছে যে ব্যবহার, ক্রান্তীয় মরু উদ্ভিদকে কী কী কাজে ব্যবহার করা হয়। আর শেষ যেটা সেটা হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো। পরের যে স্বাভাবিক উদ্ভিদ সেটা হচ্ছে পার্বত্য উদ্ভিদ। দেখো ভারতের যে সমস্ত স্থানে উচ্চ পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে পার্বত্য অরণ্য দেখা যায়। এখানে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, দেখো একদম হিমালয়ের উচ্চতা অনুযায়ী স্বাভাবিক উদ্ভিদ, দেখো চিরহরিত অরণ্য, শাল শিমুল, তারপরে দেখো ওক জাতীয় উদ্ভিদ, ওক, ম্যাপল, লরেল, তারপর দেখো সরলবর্গীয় উদ্ভিদ, পাইন ফার, দেবদারু, তার উপরে জন্মায় আলপীয় উদ্ভিদ, জুনিপার, রডোডেনড্রন, তার আরও উপরে তৃণভূমি জন্মায়, বিশেষ করে মামলা ঘাস, গুগুল, আইরিস। এছাড়া একদম সর্ব উঁচুতে হিমরেখা, যেখানে শুধু বরফ আর বরফ, সেখানে কোনো স্বাভাবিক উদ্ভিদ জন্মায় না।
এবার দেখো এখানে উচ্চতা এবং স্বাভাবিক উদ্ভিদ 1 অর্থাৎ 1 থেকে 1000 মিটার উচ্চতা পর্যন্ত চিরহরিত এবং পর্ণমোচী অরণ্য জন্মায়, শাল, শিশু ইত্যাদি। 1000 থেকে 2000 মিটার অর্থাৎ এই অবধি এগুলোতে ওক, ম্যাপল বা লরেল জাতীয় উদ্ভিদ জন্মায়, অর্থাৎ ওক জাতীয় উদ্ভিদ জন্মায়। তারপরে হচ্ছে 2000 থেকে 3000 অর্থাৎ এই অংশটা, এখানে স্থলবর্গীয় অরণ্য বিশেষ করে পাইন, ফার, দেবদারু ইত্যাদি জন্মায়। তারপরে হচ্ছে 3000 এই অংশটা 3000 থেকে 4000 মিটার উচ্চতায় জন্মায় আলপীয় উদ্ভিদ, রডোডেনড্রন, জুনিপার ইত্যাদি। আর 4000 থেকে 5000 মিটার উচ্চতায় জন্মায় তৃণভূমি, স্থানীয় নাম হচ্ছে মার্গ। বিশেষ করে তুমি যদি কাশ্মীর উপত্যকায় দেখো তা দেখবে ইউসমার্গ, সোনমার্গ ইত্যাদি বিভিন্ন মার্গ, অর্থাৎ সেখানে ঘাস জন্মায় অর্থাৎ তৃণভূমি জন্মায়। আর একদম উপরে অর্থাৎ যেখানে হিমরেখা অর্থাৎ হিমরেখার ঊর্ধ্বে কোনো উদ্ভিদ জন্মায় না, এখানে শুধু বরফ আর বরফ। এখানে খুব ভালো করে ছবিটা লক্ষ্য করো, দেখো এই অংশে পার্বত্য উদ্ভিদ জন্মায় এবং সিকিমে এই অঞ্চলে পার্বত্য উদ্ভিদ জন্মায় এবং এই অংশ অর্থাৎ আপার এবং লোয়ার হিমালয় বরাবর পার্বত্য উদ্ভিদ জন্মায়। দেখো আঞ্চলিক বন্টন ভারতের এই অরণ্যকে দুটো ভাগে, একটা হচ্ছে উত্তরে পার্বত্য অরণ্য আর একটা হচ্ছে দক্ষিণে পার্বত্য অরণ্য। অর্থাৎ উত্তরে পার্বত্য অরণ্য অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, দার্জিলিং, অরুণাচল প্রদেশ ইত্যাদি স্থানে উত্তরে পার্বত্য অঞ্চলে তোমার বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকম স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। অপরপক্ষে দক্ষিণে পার্বত্য অঞ্চল বিশেষ করে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক রাজ্যেও উপক্রান্তীয় চিরহরিত পার্বত্য অরণ্যের সৃষ্টি হয়েছে এবং একে দক্ষিণ ভারতে শোলা বলে। দেখো প্রথম বৈশিষ্ট্য কি না, এখানকার যে উদ্ভিদগুলো জন্মায় অনেকটা মোচাকৃতি বৃক্ষ না, এই অরণ্যগুলো উদ্ভিদগুলো দেখতে পিরামিড বা মোচার মতো হয়। আর উদ্ভিদ বৈচিত্র্য পর্বতের যতই উপরে ওঠা যায় ততই উদ্ভিদের মতো উচ্চতাগত এবং বৈশিষ্ট্যগত বিভিন্ন পার্থক্য লক্ষ্য করা যায়। ব্যবহার কি না, পার্বত্য অরণ্য বিশেষ করে স্থলবর্গীয় অরণ্য নানাভাবে ব্যবহৃত হয়, যেমন পাইন গাছ প্লাইউড উৎপাদন, দামি আসবাবপত্র তৈরি ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। আর ওক খেলনা, আসবাব, হস্তশিল্পের সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। এবং তোমরা খুব ভালো করে জানো যে পার্বত্য অঞ্চলের গাছ থেকে বিশেষ করে আমাদের ক্রিকেটের ব্যাট তৈরি হয়। দেখো পার্বত্য উদ্ভিদকে ছকের মাধ্যমে দেওয়া আছে যে তার অনুকূল পরিবেশ এবং আঞ্চলিক বন্টন অর্থাৎ কোথায় কোথায় দেখা যায়, তার সঙ্গে ব্যবহার এবং তার বৈশিষ্ট্য। এই ছিল পার্বত্য উদ্ভিদ সম্পর্কে ধারণা। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। গোটা পৃথিবীতে যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে তার মধ্যে সবথেকে বড় এবং বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। এবং এই সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য ভারতবর্ষ এবং বাংলাদেশ, ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে জুড়ে অবস্থিত। এবং এই ম্যানগ্রোভ অরণ্য গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখো কোথায় দেখা যায়, ভারতের উপকূলবর্তী নদী, মোহনা, খাঁড়ি, বদ্বীপ প্রভৃতি সমুদ্র সংলগ্ন লবণাক্ত জমিতে যেখানে প্রতিদিন দুবার জোয়ার ও ভাটা হয় সেখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। এখানে খুব ভালো করে যদি ছবিটা লক্ষ্য করো, দেখো জোয়ারের সময় জলের উচ্চতা এই অবধি ওঠে। ছাপটাকে তুমি গাছের ছাপটাকে লক্ষ্য করে দেখো, জল অর্থাৎ এই নোনা জল দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতাগুলোর উপর সাদা হয়ে গেছে, হ্যাঁ, এবং এই অবধি ওঠে। এখানে ম্যানগ্রোভ অরণ্যের একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখো দেখানো আছে তার শ্বাসমূল, তার সঙ্গে সঙ্গে ঠেসমূল, অধিমূল এবং আমরা এরপরে আরও ডিটেলস আলোচনা করব যে জরায়ু অঙ্কুরোদম ইত্যাদি। এই সমস্ত ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। তো প্রথমে আমরা দেখে নেব, দেখো কোথায় কোথায় পাওয়া যায় না, বিশেষ করে ভারতের 15টি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। গঙ্গা বদ্বীপে সুন্দরবন হচ্ছে সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। এছাড়া মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী বদ্বীপ সংলগ্ন উপকূলে দেখা যায়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উপকূলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। লক্ষদ্বীপ, মালাবার উপকূল এবং গুজরাটের খাম্বাত উপসাগর ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। আর উড়িষ্যার চিল্কা উপহ্রদ, অন্ধ্রপ্রদেশের কোলেরো উপহ্রদে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। আর ভারত এবং বাংলাদেশের মিলিত সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং পৃথিবীর মোট ম্যানগ্রোভ অরণ্যের 7% ভারতে অবস্থিত। দেখো এখানে একটা ছকের মাধ্যমে ভারতের ম্যানগ্রোভ অরণ্যগুলোকে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন, উড়িষ্যার মহানদীর বদ্বীপ, অন্ধ্রপ্রদেশে গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপ, তা কী বলে অন্ধ্রপ্রদেশে, তারপরে তামিলনাড়ু পিচাভরম, মুথুপেট, ক্যালিমিয়ার বিন্দু, গুজরাটে কচ্ছ উপসাগর, খাম্বাত উপসাগর,
গোয়াতে দেখা যায়, কর্ণাটকের কুনন্ডাপুর, মহারাষ্ট্রের আচারা রত্নাগিরিতে দেখা যায়, কেরলে ভেম্বানাতে দেখা যায়, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র তীরবর্তী অঞ্চলে দেখা যায়। এদের মধ্যে গঙ্গার বদ্বীপে অবস্থিত সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। আর দ্বিতীয় উল্লেখযোগ্য ম্যানগ্রোভ অরণ্য হলো উড়িষ্যা ভিতরকণিকা বা মহানদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত উড়িষ্যার ভিতরকণিকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এখানে ছবিটাকে লক্ষ্য করো, দেখো সব জায়গাগুলোকে মোটামুটি দেখানো আছে। দেখো সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য, মহানদী ম্যানগ্রোভ অরণ্য, কৃষ্ণা গোদাবরী ম্যানগ্রোভ অরণ্য, কাবেরী উপকূলের ম্যানগ্রোভ অরণ্য, দেখো রত্নাগিরি ও গোয়ার ম্যানগ্রোভ অরণ্য, এছাড়া দেখো গুজরাটের ম্যানগ্রোভ অরণ্য, বিশেষ করে কচ্ছ এবং খাম্বাত উপসাগরে ম্যানগ্রোভ অরণ্য। এবার বৈশিষ্ট্য কী না, জোয়ার ও ভাটার প্রকোপে মাটি সবসময় আর্দ্র থাকে বলে গাছগুলো হয় চিরসবুজ। মানে গাছের পাতা কোনো সময় ঝরে যায় না, সারা বছর গাছগুলো চিরসবুজ অবস্থায় রয়েছে। শ্বাসমূল, দেখো শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য গাছের শ্বাসমূল দেখা যায়। যেহেতু এখানে জলটা অত্যন্ত লবণযুক্ত, সেই জন্য শ্বাস প্রশ্বাসের অসুবিধার জন্য এর গাছের পাশ দিয়ে শ্বাসমূল বেরিয়ে থাকে। অপরপক্ষে দেখো ঠেসমূল, যেহেতু সুন্দরবন অঞ্চলে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, তাই সেখানে জোয়ার ভাটার প্রকোপ অত্যন্ত বেশি। সেই জন্য জোয়ার ভাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছগুলিতে ঠেসমূল দেখা যায়। আর জরায়ু অঙ্কুরোদ্গম কি না, উদ্ভিদগুলি মাটিতে পড়ার আগেই গাছে থাকা অবস্থায় ফল অবস্থায় গাছগুলি ফল ধরে এবং সেখান থেকে উদ্ভিদ জন্মায়, এটা হচ্ছে জরায়ু অঙ্কুরোদ্গম। আর এই অরণ্যের উদ্ভিদগুলোকে বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ। এখানে লক্ষ্য করো, দেখো এগুলো হচ্ছে শ্বাসমূল, খুব ভালো করে লক্ষ্য করো, দেখো গাছগুলোর পাশেই গড়ে উঠেছে, এগুলোর মাধ্যমে গাছগুলো শ্বাসকার্য চালায়। ঠেসমূল, দেখো এটা মূল গাছ, তার আশেপাশে এই যে ঠেস দিয়ে মূলগুলো বেরিয়েছে যাতে গাছটা প্রচণ্ড জোয়ারের জলে উপড়ে না যায় বা ক্ষতি না হয়, সেই জন্য ঠেসমূল দেখা যায়। আর জরায়ু অঙ্কুরোদ্গম, দেখো গাছে থাকা অবস্থায় এটা থেকে কী বলে ফল থেকে ফল অভিযোজন হচ্ছে বা অঙ্কুরোদ্গম হচ্ছে, এটা হচ্ছে জরায়ু অঙ্কুরোদ্গম। আর এখানে লক্ষ্য করো, দেখো অধিমূল কীভাবে রয়েছে। এই মূল চারটে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এর শ্বাসমূল দেখা যায়, 2 নম্বর ঠেসমূল দেখা যায়, 3 নম্বর এর জরায়ু অঙ্কুরোদ্গম হয়, আর 4 নম্বর এর অধিমূল দেখা যায়। ব্যবহার, দেখো ম্যানগ্রোভ অরণ্যের নানা ব্যবহার রয়েছে, যেমন সুন্দরী ও পশুর, মানে যে গাছগুলো দেখা যায় সুন্দরী ও পশুর, গেওয়া ও পিটুলি, হেতাল, গোলপাতা, গড়ান, ধুন্দুল, বাইন ইত্যাদি গাছগুলো দেখা যায়। তার মধ্যে সুন্দরী পশুর কি না, সুন্দরী গাছের কাঠ লাল ও শক্ত, এই কাঠ দিয়ে নৌকা তৈরি হয়। এছাড়া ঘরবাড়ি আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত হয়। গেওয়া ও পিটুলি দেশলাই ও কাঠি ও বাক্স তৈরির কাজে ব্যবহার করা হয়। হেতাল ও গোলপাতা বিশেষ করে খুঁটি ও ঘরের ছাউনি তৈরিতে ব্যবহৃত হয়। গড়ান থেকে আসবাবপত্র তৈরি হয়, ধুন্দুল থেকে পেন্সিল তৈরি হয়, আর বাইন জ্বালানি ও তক্তার জন্য ব্যবহৃত হয়। এখানে দেখো ম্যানগ্রোভ অরণ্যকে ছকের আকারে দেওয়া রয়েছে, যে কোন অনুকূল পরিবেশে ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, তার সঙ্গে আঞ্চলিক বন্টন, আর তার সঙ্গে ব্যবহার, আর হচ্ছে বৈশিষ্ট্য। এইভাবে ম্যানগ্রোভ অরণ্যকে তোমরা ভালো করে ছকের মাধ্যমে, প্রত্যেকটা স্বাভাবিক উদ্ভিদকে যেহেতু ছকের মাধ্যমে দেওয়া আছে, এগুলোকে খুব ভালো করে লক্ষ্য করবে। বিশেষ করে প্রত্যেক স্বাভাবিক উদ্ভিদের অনুকূল পরিবেশ, আঞ্চলিক বন্টন, ব্যবহার এবং বৈশিষ্ট্য, এগুলি দেখবে। একদম শেষে দেখো প্রত্যেকটা স্বাভাবিক উদ্ভিদকে একসঙ্গে নিয়ে ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় মরু, পার্বত্য উদ্ভিদ, ম্যানগ্রোভ, তার অবস্থান, তার উষ্ণতা, তার বৃষ্টিপাত, তার প্রধান বৃক্ষ, তার অরণ্যের বৈশিষ্ট্য দেওয়া আছে। এটা কি না, তোমরা প্রত্যেকটা স্বাভাবিক উদ্ভিদের একে অপরের সঙ্গে পার্থক্য করতে পারবে, তুলনা করতে পারবে। যেমন ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের যদি তোমাকে আমি পার্থক্য করতে বলি, তাহলে তুমি এখান থেকে প্রথমে দেখো দুটোরই অবস্থান, উষ্ণতা, কত উষ্ণতায় এই উদ্ভিদ গড়ে ওঠে, বৃষ্টিপাত কত বৃষ্টিপাতে এই উদ্ভিদ গড়ে ওঠে, প্রধান বৃক্ষ কী, এবং দ্বিতীয়ত হচ্ছে অরণ্যের বৈশিষ্ট্য কী। এইভাবে এই পুরো ছকটাকে দেখবে এবং স্বাভাবিক উদ্ভিদগুলোকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এর গড়ে ওঠার অনুকূল পরিবেশ, দ্বিতীয়ত হচ্ছে এর প্রধান প্রধান বৃক্ষগুলোর নাম কি, আর হচ্ছে এর অরণ্যের বৈশিষ্ট্য, আর প্রত্যেকটা স্বাভাবিক উদ্ভিদ কোথায় কোথায় ভারতবর্ষে কোথায় কোথায় দেখা যায় বা তার আঞ্চলিক বন্টন বা অবস্থান সম্পর্কে জানবে।
এই ছিল আজকে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ। এর পরের ক্লাসে তোমাদেরকে ভারতের স্বাভাবিক উদ্ভিদের সংরক্ষণ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।